আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বললে ঢাকার রাস্তায় তার ধোঁয়া পৌঁছতে খুব বেশি সময় লাগে না, কারণ যুদ্ধটা আমাদের সীমান্তে নয়, কিন্তু তার অভিঘাত এসে লাগে আমাদের পেট্রোল পাম্পে, বিদ্যুৎ কেন্দ্রে, সেচ যন্ত্রে, পরিবহন ব্যবস্থায়, বাজারে, এমনকি রান্নাঘরেও। আজকের বিশ্বে জ্বালানি শুধু অর্থনীতির একটা খাত নয়, এটা রাষ্ট্রের স্নায়ুতন্ত্র। সেই স্নায়ুতন্ত্রে ধাক্কা লাগলে দেশের রাজনীতি, অর্থনীতি, শাসন ক্ষমতা সবকিছু একসঙ্গে কেঁপে ওঠে। মধ্যপ্রাচ্য বহুদিন ধরেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের কেন্দ্র। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 1/4 যায়, সঙ্গে যায় উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি ও সার সংশ্লিষ্ট পণ্য। সাম্প্রতিক যুদ্ধ ও নৌ পরিবহন বিঘ্নের কারণে এই রুটে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর সেই অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারকে আবারও দোলাচলে ফেলেছে। কাতারের এলএনজি সরবরাহ নিয়েও চাপ তৈরি হয়েছে, আর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর উদ্বেগ বেড়েছে বহুগুণ। বাংলাদেশের জন্য সমস্যাটা শুধু এই নয় যে তেলের দাম বাড়তে পারে। আসল সমস্যা হলো আমাদের অর্থনীতি, বিদ্যুৎ ব্যবস্থা, শিল্প উৎপাদন, কৃষি সেচ, পরিবহন, এমনকি খাদ্য সরবরাহ ব্যবস্থাও আমদানিকৃত জ্বালানির সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে যে বাইরের ধাক্কা ভেতরের সংকটে রূপ নিতে বেশি সময় লাগে না। বাংলাদেশের সাম্প্রতিক এলএনজি কেনাকাটায় দামের লাভ, ভারত ও চীন থেকে বিকল্প জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা এবং সরকারকে বহুপাক্ষিক অর্থায়নের খোঁজে নামতে হওয়া, এই সবই দেখিয়ে দেয় যে বিষয়টি আর কেবল বাজারের নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। এই সংকটের ভেতরে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, দেশে যে পেট্রোল পাম্প সংকট দেখা গেল, সেটি কি শুধুই আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটার ফল, নাকি এর পেছনে রয়েছে ব্যবস্থাপনার ব্যর্থতা, সরবরাহের অসামঞ্জস্য এবং পুরনো নীতিগত দুর্বলতার সম্মিলিত বিস্ফোরণ? কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরবরাহ কমেনি, বরং আগের বছরের তুলনায় বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু একই সময়ে রাজধানী থেকে জেলা পর্যন্ত পাম্পে লম্বা লাইন, কোথাও সীমিত বিক্রি, কোথাও পাম্প বন্ধ, কোথাও ভাঙচুর, কোথাও কৃষক 1-2 লিটার ডিজেলের জন্য ঘুরে বেড়াচ্ছেন। এই বাস্তবতা সরকারিভাবে দেয়া আশ্বাসের সঙ্গে পেলে না। মাঠ পর্যায়ের তথ্য বলছে, অনেক পাম্প তাদের চাহিদার তুলনায় 30 থেকে 60% পর্যন্ত কম জ্বালানি পেয়েছে, আর ডিপোর বরাদ্দ তালিকাতেও সেই অসামঞ্জস্যের ইঙ্গিত আছে। এখানেই সরকারের প্রথম বড় ভুলটি স্পষ্ট হয়। মানুষকে বলা হয়েছে সংকট নেই, কিন্তু মানুষ পাম্পে গিয়ে দেখছে তেল নেই। সরকার বলেছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনা হচ্ছে, কিন্তু গ্রাহক দেখেছে ন্যূনতম প্রয়োজনের জ্বালানিও মিলছে না। এই দ্বৈত বাস্তবতা সবচেয়ে বেশি ক্ষতি করে জনবিশ্বাসের, কারণ সংকটের সময় কেবল জ্বালানি নয়, আস্থাও বিতরণ করতে হয়। আর আস্থা তখনই তৈরি হয় যখন সরকার সত্য বলবে, পরিস্থিতি ব্যাখ্যা করবে এবং মানুষকে তথ্য দিয়ে প্রস্তুত করবে। শুধু আশ্বস্ত করবার ভাষণ দিলে হবে না, যদি বাস্তবতা তার উল্টো কথা বলে, তাহলে আতঙ্ক আরো বাড়ে। পাম্প সংকটের ভেতরে আতঙ্কজনিত কেনাকাটা অবশ্যই একটা উপাদান। পৃথিবীর বহু দেশেই অনিশ্চয়তার মুহূর্তে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি কেনে। যুদ্ধ, মহামারী, দুর্যোগ, এসবের সময় বাজারে এই মনস্তত্ত্ব কাজ করে। কিন্তু আতঙ্ক নিজে সংকট সৃষ্টি করে না, যদি সরবরাহ ব্যবস্থা স্থিতিস্থাপক হয়। আতঙ্ক তখনই সংকটের রূপ নেয় যখন মজুদ কম থাকে, বিকল্প ব্যবস্থা থাকে না, অর্থ প্রদানের পদ্ধতি অনমনীয় হয় এবং দায়িত্বশীল কর্তৃপক্ষ আগেভাগে প্রস্তুতি নেয় না। বাংলাদেশে যা ঘটেছে তা দেখলে মনে হয় আতঙ্ক ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল প্রস্তুতির অভাব। ঈদের দীর্ঘ ছুটির মধ্যে ব্যাংক বন্ধ থাকায় অনেক পাম্প পে অর্ডার করতে পারেনি, ফলে ডিপো থেকে তেল তুলতে পারেনি, এই ব্যাখ্যাও এসছে। কিন্তু প্রশ্ন হলো, এত স্পর্শকাতর একটা খাতে কেন এখনো এমন একটা অর্থ প্রদানের কাঠামো রয়ে গেছে যা ছুটি পড়লেই ভেঙে পড়ে? কেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প ডিজিটাল বা অনুমোদিত ক্রেডিট ব্যবস্থা আগে থেকেই করা হয়নি? যুদ্ধের ঝুঁকি, সরবরাহ উদ্বেগ এবং ঈদের ছুটি, এই 3টি বিষয় আগে থেকে দৃশ্যমান ছিল। তারপরেও যদি ডিপো, ব্যাংক, পাম্প ও মন্ত্রণালয়ের মধ্যে একটা জরুরি অপারেশনাল প্রোটোকল না থাকে, তাহলে সেটা দুর্ঘটনা নয়, সেটা শাসনগত ব্যর্থতা।
এখানে আরেকটা গভীর সমস্যা সামনে আসে, বাংলাদেশের জ্বালানি মজুদ সক্ষমতা। দেশে তেলের ব্যবহার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে, কিন্তু মজুদ সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি। বহু বছর ধরে 60 দিনের জ্বালানি মজুদ সক্ষমতা গড়ে তোলার কথা বলা হলেও বাস্তবে তা প্রায় 30 থেকে 35 দিনের মধ্যে আটকে আছে। তুলনায় ভারত, থাইল্যান্ড কিংবা জাপানের মজুদ সক্ষমতা অনেক বেশি। ফলে আমাদের জ্বালানি ব্যবস্থা স্বাভাবিক সময়ের জন্য হয়তো চলতে পারে, কিন্তু বিশেষ পরিস্থিতি, যুদ্ধ, মহামারী, সরবরাহ ব্যাহত হওয়া, বন্দর বিলম্ব এসব সামাল দেওয়ার মতো স্থিতিস্থাপকতা তার নেই। এ কারণেই সামান্য চাপও দ্রুত দৃশ্যমান সংকটে পরিণত হয়। এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো জ্বালানি সংকটের অভিঘাত সরাসরি কৃষি, খাদ্য ও মুদ্রাস্ফীতিতে গিয়ে পড়ছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক মূল্যস্ফীতি 9.13% উঠেছিল। এই অবস্থায় ডিজেলের সরবরাহে চাপ মানে সেচ ব্যয় বাড়বে, খাদ্য পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন ব্যয় বাড়বে। ফলে জ্বালানি ধাক্কা খুব দ্রুত খাদ্য মূল্য ধাক্কায় পরিণত হতে পারে। যে অর্থনীতিতে মূল্যস্ফীতি আগেই উচ্চ, সেখানে জ্বালানির আরেক দফা চাপ জনজীবনের সরাসরি আঘাত হানে। অর্থনীতির বড় ছবিটাও খুব স্বস্তিদায়ক নয়। 12 মার্চ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ BPM6 পদ্ধতিতে $29.64 বিলিয়ন ছিল। একই সময়ে রপ্তানি খাত জুলাই-জানুয়ারি সময়ে 1.93% নেতিবাচক প্রবৃদ্ধি দেখেছে। অর্থাৎ আমাদের সামনে একদিকে ব্যয়বহুল জ্বালানি আমদানি, অন্যদিকে দুর্বল রপ্তানি, আর তার সঙ্গে আছে রাজস্ব আহরণের দুর্বলতা। এই প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার উপর চাপ, আমদানি ব্যয়, বিনিময় হার এবং বাজেট ঘাটতি সব একে অন্যকে প্রভাবিত করবে। সরকারের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতাও এখন বড় ফ্যাক্টর। কর জিডিপি অনুপাত 7.4% থেকে 6.8% নেমেছে, আর ভর্তুকি ব্যয় জিডিপির প্রায় 2.2%-এর কাছাকাছি থেকেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে এই ভর্তুকি রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা রাষ্ট্রের নীতিগত অক্ষমতা ঢাকার অস্থায়ী ব্যবস্থা ছাড়া কিছু নয়। কারণ আন্তর্জাতিক দাম বাড়লেও যদি অভ্যন্তরীণ সমন্বয় না করা হয়, তবে বাজেটের উপর চাপ বাড়বে। আবার একবারে দাম বাড়ানো হলে মূল্যস্ফীতি ও জন অসন্তোষ বাড়বে। তাই সরকারের জন্য পথটি খুব সরু, এবং সেই পথের নাম স্মার্ট ব্যবস্থাপনা, রাজনৈতিক সততা এবং লক্ষ্যভিত্তিক সহায়তা। এখানেই নতুন সরকারের রাজনৈতিক পরীক্ষা শুরু। কারণ এই সরকার মাত্র ক্ষমতায় এসছে, জনগণের প্রত্যাশা এখনো তাজা এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো এখনো মানুষের স্মৃতিতে ঝকঝকে। নতুন সংসদ, নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা, এই বর্ণনাটি যতটা আশাবাদী ততটাই ঝুঁকিপূর্ণ। কারণ শুরুতেই যদি মানুষ দেখে যে তেল নিতে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কৃষক সেচের ডিজেল পাচ্ছেন না, পাম্পে হাহাকার, বাজারে অস্থিরতা, আর মন্ত্রী বলছেন সংকট নেই, তাহলে জনমানুষে খুব দ্রুত একটা ফাঁক তৈরি হবে। শাসনের প্রথম দিকে যদি বাস্তবতা বয়ানের মধ্যে এই দূরত্ব তৈরি হয়, সেটি শুধু জ্বালানি ব্যবস্থাপনার সমস্যা থাকে না, সেটি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার সংকটে রূপ নেয়। এই জায়গায় বা এরকম পরিস্থিতিতে সে নতুন সরকারের জন্য আরও একটা রাজনৈতিক সত্য মনে রাখা জরুরি। বিরোধী দল, সংসদ, সংবিধান সংস্কার, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, এসব বড় প্রশ্ন অবশ্যই সামনে আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে সরকারকে বিচার করা হবে 3টি জিনিস দিয়ে: বাজার কেমন, বিদ্যুৎ আছে কিনা, আর কাজকর্ম চলছে কিনা। অর্থাৎ জ্বালানি নিরাপত্তা, অর্থনীতির গতি এবং প্রশাসনিক স্থিরতা, এই 3 ক্ষেত্রেই সরকারের পারফরমেন্স তাকে দ্রুত উপরে তুলতে পারে, আবার দ্রুত ক্ষয়ও করতে পারে। নতুন নেতৃত্বের জন্য এটাই বাস্তব পরীক্ষা। প্রতিশ্রুতির ভাষা থেকে প্রশাসনের বাস্তবে যাত্রা। সুতরাং এখন কি করা উচিত? প্রথমত, সরকারকে পুরো জ্বালানি পরিস্থিতি নিয়ে নির্ভুল, স্বচ্ছ ও প্রতিদিনের তথ্য প্রকাশ করতে হবে। মজুদ কত, কোন জ্বালানি কতদিন চলবে, কোন ডিপোতে কত সরবরাহ যাচ্ছে, কোথায় ঘাটতি, কোথায় অতিরিক্ত চাহিদা। তথ্য গোপন রেখে আতঙ্ক কমানো যায় না, বরং গুজব বাড়ে। দ্বিতীয়ত, কৃষি, গণপরিবহন, জরুরি সেবা, খাদ্য পরিবহন, এই 4 খাতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল ও অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত ব্যবহার ও বাণিজ্যিক জরুরি ব্যবহারের মধ্যে পার্থক্য না করলে সংকটের সামাজিক খরচ বাড়বে। তৃতীয়ত, পাম্প পর্যায়ে ডিজিটাল ট্র্যাকিং, জরুরি পেমেন্ট সিস্টেম এবং
ডিপো টু পাম্প রিয়েল টাইম মনিটরিং চালু করা জরুরি, যাতে ব্যাংক বন্ধ থাকলেও জরুরি সরবরাহ চলতে পারে। চতুর্থত, দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি বাড়াতে হবে এবং স্পট মার্কেটের উপর নির্ভরতা কমাতে হবে, কারণ স্পট মার্কেট যুদ্ধের সময় সবচেয়ে ব্যয়বহুল এবং অনিশ্চিত। পেট্রোবাংলার এলএনজি আমদানি সহজ করতে বিশ্বব্যাংক সমর্থিত $350 মিলিয়ন গ্যারান্টি সুবিধা ইতোমধ্যে গড়ে উঠেছে, যা আগামী বছরগুলোতে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এটাও সাময়িক উপশম, স্থায়ী সমাধান নয়। সেটা আমাদের এবং নীতি নির্ধারকদের মনে রাখতে হবে। পঞ্চমত, বিকল্প উৎস ও আঞ্চলিক সহযোগিতার বাস্তব পথ খুঁজতে হবে। ভারত থেকে ডিজেল, চীন থেকে পরিশোধিত পণ্য এবং অন্য বাজার থেকে স্বল্পমেয়াদী ব্যবস্থা, এসব একসঙ্গে চিন্তা করতে হবে। কিন্তু তার চেয়েও জরুরি হলো দেশীয় গ্যাস অনুসন্ধান, বঙ্গোপসাগরের কার্যকর উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং জ্বালানি দক্ষতা বাড়ানো। বহু বছর ধরে বাংলাদেশ জ্বালানি নীতিতে আজকে চালাও কাল দেখা যাবে পদ্ধতি নিয়েছে, তার ফল আজ পাম্পের লাইনে দাঁড়িয়ে মানুষ দিচ্ছে। সবশেষে একটা রাজনৈতিক কথা না বললেই নয়। নতুন সরকার যদি সত্যি নতুন হতে চায়, তবে তাকে পুরনো শাসনের সবচেয়ে বড় রোগ অস্বীকার, গোপনতা, দোষ চাপানো এবং তাৎক্ষণিক ব্যবস্থার নামে দীর্ঘমেয়াদী ব্যর্থতা ঢেকে রাখা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বললেই হবে না যে তেলের সংকট নেই, প্রমাণ করতে হবে যে রাষ্ট্র পরিস্থিতি বোঝে, আগে ভাগে প্রস্তুতি নেয়, বাজারের অপশক্তিকে নিয়ন্ত্রণ করে আর জনগণকে সত্য বলে। কারণ জ্বালানি সংকট শুধু অর্থনীতির বিষয় নয়, এটা রাষ্ট্রের সক্ষমতার আয়না, বলা যেতে পারে অনেক বড় একটা আয়না। এই যুদ্ধ কতদিন চলবে, হরমুজ কত দ্রুত পুরোপুরি স্বাভাবিক হবে, আন্তর্জাতিক বাজার কতটা স্থির হবে, এসব বাংলাদেশের হাতে নেই। কিন্তু বাংলাদেশের হাতে আছে নিজের প্রস্তুতি, নিজের পরিকল্পনা, নিজের প্রশাসনিক দক্ষতা এবং নিজের রাজনৈতিক সততা। আজকের সংকট তাই শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের গল্প নয়, এটা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতারও পরীক্ষা। নতুন সরকার যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, তবে তাকে এখনই বুঝতে হবে জ্বালানি কেবল তেল নয়, এটা আস্থা, কেবল সরবরাহ নয়, এটা শাসন, কেবল বাজার নয়, এটা রাষ্ট্রের মেরুদণ্ড। আর মেরুদণ্ড দুর্বল হলে শুধু পাম্পে লাইন পড়ে না, একসময় পুরো শাসন ব্যবস্থাই কাঁপতে শুরু করে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।